আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাহমিদা, এক্স ক্যাডেট, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি তরুণ একাডেমির পক্ষ থেকে। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি ইংরেজি বিষয় ক্লাস 5-এর প্রি ক্যাডেট ব্যাচের কিছু ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যেমন প্রি ক্যাডেট ব্যাচটা আমরা আসলে কেন করতে চাচ্ছি, ক্যাডেট কলেজ ভর্তির জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে যদি আমরা শুরু থেকে ক্লাস 5 থেকে কিছুটা আগিয়ে রাখতে পারি, তাহলে হয়তো তাদের ক্যাডেট কোচিংয়ে ভর্তির জন্য রাস্তাটা কিছুটা সুগম হবে। এই উদ্দেশ্যে আজকে আমাদের এই বিষয় আলোচনার পর্বে আসা। আজকে আমি যে বিষয়টি পড়াতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বিষয়টা কি? ট্রান্সফরমেশন বলতে ট্রান্সফরমেশন ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টির অর্থ হচ্ছে রূপান্তর। রূপান্তর জিনিসটা কি? আমরা একজন বক্তা যদি একটি বাক্য ব্যবহার করি, তাহলে আরেকজন বক্তা হয়তো একইভাবে বাক্যটাকে ব্যবহার করতে নাও যেতে পারে। সেক্ষেত্রে যেটা হয়, আমরা যদি একটি হ্যাঁবোধক বাক্য বলি, আমার আরেক বক্তা ওই বাক্যটিকেই হয়তো না বোধক বাক্য হিসেবে বলতে চাচ্ছেন, কিন্তু আমি অর্থ পরিবর্তন করতে চাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন বা রূপান্তরের ভিত্তিটা কি? আমরা বক্তার কথা বলার ধরনটা চেঞ্জ করব বা পরিবর্তন করব, কিন্তু বক্তার অর্থ পরিবর্তন করব না। যেমন আমরা বলতে পারি, আমি যদি একটি হ্যাঁবোধক বাক্যের ইংরেজিটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি যদি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবোধক বাক্যকে না বোধক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে সেটা আমার এক ধরনের ট্রান্সফরমেশন। না বোধক বাক্যের ইংরেজিটা হচ্ছে আমার নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা আবার বলি, হ্যাঁ বোধক বাক্যের ইংরেজিটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর না বোধক বাক্যের ইংরেজিটা কি? নেগেটিভ সেন্টেন্স। এখন আমি যদি বক্তার কথাকে হ্যাঁবোধক থেকে না বোধকে রূপান্তর করতে যাই, আমার কিছু নির্দিষ্ট নিয়ম বা ইংরেজিতে যাকে বলা হয় রুলস ফলো করা খুবই প্রয়োজনীয়। কারণ হঠাৎ করে একটা বাক্য দেখে হয়তো তার অর্থ অনুযায়ী বাক্যটাকে পরিবর্তন করে ফেলাটা খুব একটা সহজ কাজ নয়। অন্তত যারা আমরা ক্লাস 6-এর বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে পড়াচ্ছি, তারা অবশ্যই ব্যাপারটা শুরুতেই ধরতে পারবে না। তাই আমরা রুলস হিসেবে ভাগ করে ব্যাপারটা পড়াবো। কিন্তু আমি প্রথমে একটি উদাহরণ দিচ্ছি। যেমন only he can solve it, মানে হচ্ছে শুধুমাত্র সে এটির সমাধান করতে পারে। সলভ মানে হচ্ছে আমার সমাধান করা, ইট মানে এটি, অনলি মানে শুধুমাত্র সে। এখানে অনলির পরে একটি ব্যক্তির নাম উল্লেখ করা হচ্ছে। এখানে হি হচ্ছে একজন ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তি। ক্যান সলভ ইট মানে শুধুমাত্র সেই এই বিষয়টি সলভ বা সমাধান করতে পারে। এখন আবার কথা আসছে, যদি এই বাক্যটাকে আমি এই দুই বাক্যের কাতারে আনতে চাই, তাহলে কোন বাক্যটা হচ্ছে? অবশ্যই অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক বাক্য হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যে না বোঝানোর মতো বা বাক্যটাকে না বোধক বাক্যে রূপান্তর করার মতো কোনো অর্থ বা শব্দ উল্লেখ নেই। তাই অবশ্যই এই বাক্যটি হ্যাঁবোধক বাক্য। এখন আমি যদি ব্র্যাকেটে উল্লেখ করে দেই এই বাক্যকে আমার নেগেটিভ বা না বোধক বাক্যে রূপান্তর করতে হবে, তখন আমার করণীয় কি? আমরা প্রথমে বলেছি যে অর্থের পরিবর্তন আমরা করতে পারবো না। তো যদি আমরা অর্থের পরিবর্তন করতে না পারি, তাহলে অবশ্যই আমাকে অর্থ অপরিবর্তিত রেখে বাক্যটাকে না বোধক করতে হবে। প্রথম করণীয় কি? শুধুমাত্র আমার অর্থটা প্রথমে বুঝতে হবে। বাক্যের অর্থ কি? অনলি হি ক্যান সলভ ইট, শুধুমাত্র সে এটি সমাধান করতে পারে। আমরা কথাটাকে ঘুরিয়ে কীভাবে বলতে পারি? সে ছাড়া আর কেউ সমাধান করতে পারে না, শুধুমাত্র সে পারে। এটাতে আমরা কি বুঝছি? যে সে ছাড়া অন্য কেউ পারে না, তার মানে শুধুমাত্র সে পারে। তাহলে এই কথাটাকে সে ছাড়া অন্য কেউ এটি সমাধান করতে পারে না, এটার ইংলিশ আমরা কিভাবে বলবো?
নান বাট হি ক্যান সলভ ইট। বাক্যের অর্থ দাঁড়াচ্ছে সে বাদে এটি অন্য কেউ সমাধান করতে পারে না। নান বাট হি ক্যান সলভ ইট। এখন এই বাক্যের পরে যদি আমি বলি যে এই বাক্যের যে পরিবর্তনটা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে পরিবর্তনটা, এটাকে আমরা একটা নিয়ম বা ইংরেজি রুলসের আন্ডারে ফেলতে পারি। তাহলে আমরা লিখে ফেলতে পারি এখানে রুল 1। রুল 1-এ আমি বলতে পারি যে এখানে একটা ছোট্ট জিনিস খেয়াল করতে হবে যে অনলির পরে যেই সাবজেক্টটা আছে আমার বাক্যের সাবজেক্ট হচ্ছে কর্তা, যে ক্রিয়া করছে সে আমার কর্তা। আমার যে বাক্যের সাবজেক্টটা আছে সে অন্যের পরে আছে এবং সে একটি ব্যক্তি। হি কি? অবশ্যই একটি ব্যক্তি। ইট একটা বস্তু, ওটা তো অবজেক্ট, ওটা নিয়ে আমি মাথা না ঘামাই আপাতত। সাবজেক্ট আমার হি, ও একটা ব্যক্তি। ব্যক্তির ক্ষেত্রে রুলটা হচ্ছে যদি ব্যক্তি থাকে, ব্যক্তির পর অনলি এর বদলে বাক্যটাতে কি কোনো পরিবর্তন হয়েছে? না, হয়নি। অনলি এর পরে শুধুমাত্র নান বাট ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা লিখতে পারি ব্যক্তির পর অনলি নান বাট দিয়ে রিপ্লেসড হবে বা প্রতিস্থাপিত হবে। সুতরাং ব্যক্তির পর আমার অনলিকে নান বাট দিয়ে যদি আমি প্রতিস্থাপিত করি, আমার অর্থটা কী দাঁড়াচ্ছে? সে ছাড়া এটা অন্য আর কেউ করতে পারে না। পারে না কি? অবশ্যই আমার না বোধক শব্দ। সুতরাং আমি এই অনলির জায়গায় শুধু নাউন বাট বসে খুব সহজেই বাক্যটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করে ফেলতে পারছি। এখন আমার কথা আসছে যে যদি আমার ব্যক্তি না থেকে বস্তু থাকতো তাহলে কি হতো? আমি এখানে আরেকটি উদাহরণ দিতে পারি। আরেকটি উদাহরণ কি দিতে পারি? only pencil can be used। এর মানে হচ্ছে শুধুমাত্র পেন্সিলই ব্যবহার করা যেতে পারে। তো যদি আমার কথাটা আসে শুধুমাত্র পেন্সিলই ব্যবহার করা যেতে পারে, তাহলে এটাকে আমরা যদি না বোধকে বলতে চাই কীভাবে বলতে পারবো? পেন্সিল ছাড়া অন্য কোনো কিছু এখানে ব্যবহার করা যেতে পারে না, শুধুমাত্র পেন্সিল ব্যবহার করা যেতে পারে। এটাতে আমরা কি বুঝছি? যে পেন্সিল ছাড়া অন্য আর কিছু ব্যবহার করা যেতে পারে না। তাহলে এটা তো আমার ব্যক্তি না। পেন্সিল কি আমার কোনো ব্যক্তি বলো তো তোমরা? অবশ্যই না, পেন্সিল কোনো ব্যক্তি না। পেন্সিল আমার একটা বস্তু। তো বস্তুর ক্ষেত্রে আমি নাম দিয়ে কি বোঝাই? নাম বলতে কেউ না। কেউ না, কেউ কথাটা আমরা শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে ইউজ করি, ব্যবহার করি। আমরা যদি পেন্সিল, কলম, রাবার, শার্পনার, বই, খাতা, যে কোনো বস্তু বা কোনো পশু পাখিও যদি হয়, যদি কোনো বিড়াল কুকুর হয়, তাদের ক্ষেত্রে কি আমরা কেউ ইউজ করি বা ব্যবহার করি? না, আমরা অবশ্যই কিছু ইউজ করি। তাহলে এখানে আমার এটাকে যে আমরা পরিবর্তন করব নেগেটিভে, সেখানে আমার লিখতে হবে নাথিং বাট পেন্সিল ক্যান বি ইউজড। অনলির জায়গায় আমি কি বসিয়েছি? নাথিং বাট। নাথিং বাট পেন্সিল ক্যান বি ইউজড। তাহলে এই রুলেরই একটা ছিল ব্যক্তির পরে অনলির জায়গায় নাউন বাট হবে। তাহলে বস্তু যদি হয়, এটা আমরা এভাবে লিখতে পারি যদি আমার বস্তু হয় তাহলে আমরা অনলির জায়গায় নাথিং বাট ব্যবহার করব। কারণ নান বাট মানে কি? কেউ না। আর নাথিং বাট মানে কি? কিছুই না। তাহলে কেন আমরা নান বাট আর নাথিং বাট ব্যবহার করবো বুঝতে পেরেছি? কারণ কেউ না, কেউ না কথাটা আমরা শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি এবং নাথিং বাট কথাটা আমরা শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। সুতরাং আমরা দেখলাম যে প্রথম যে আমাদের ট্রান্সফরমেশনে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে রুলটা সহজ, অত্যন্ত সহজ একটি নিয়ম, যে অন্যের জায়গায় ব্যক্তির স্থানে আমরা নাউন ভার্ব ব্যবহার করছি এবং অন্যের জায়গায় বস্তুর পরে আমরা
নাথিং বাট ব্যবহার করতে পেরেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা প্রথম রুলটা ক্লিয়ার করলাম। এখন আমার আসি যে যদি আমার ঠিক উল্টোটা করতে বলে, যদি আমার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে, তখন আমি কি করব? আমি এই চিহ্নটা তাহলে মুছে দিই। এই চিহ্নটা আমি মুছে দিতে পারি, কারণ তখন আমার টিক চিহ্নটা ছিল এদিকে, যে আমি এতক্ষণ হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ বাক্য থেকে না বোধকে যাচ্ছিলাম, কিন্তু এখন আমরা নেগেটিভ বা না বোধক বাক্য থেকে হ্যাঁ বোধক বাক্যে আসছি। তাহলে আমার যেটি করতে হবে, আমি ঠিক ব্যাপারটাকে একটু উল্টো করে চিন্তা করব। উল্টো করে চিন্তা কীভাবে করব? যে যদি আমি দেখি যে আমার নানবার দিয়ে এই বাক্যটাই আমি দেখাতে পারি, যদি আমার নানবার দিয়ে বাক্যটা উল্লেখ করা থাকতো। আমি মনে করি প্রশ্নে বা কোনো একজন বক্তা, প্রশ্নের কথা আমরা না আসি, আমরা ইংরেজি শিখব কথা বলার জন্য। প্রথমে আমরা প্রতিদিনের লাইফে বা জীবনে ব্যবহার করার জন্য ইংরেজিটা যদি আমরা শিখতে চাই, তাহলে আমাদের মাথায় ইংরেজিটা ভালোভাবে সেট হবে বা আমরা এই ব্যাপারটা ভালোভাবে নিজের মধ্যে আত্মস্থ করতে পারবো। যেটা আমার আসছে যে নান বাট হি ক্যান সলভ ইট। কেউ যদি একজন বললো সে ছাড়া এটা আর কেউ সমাধান করতে পারে না, যদি আমার এই কথাটা কেউ বলে, আর আমি ওই বক্তার কথাটাকে একটু পরিবর্তিতভাবে উপস্থাপন করতে চাচ্ছি, কি সে ছাড়া এটা কেউ সলভ করতে পারে না বা সমাধান করতে পারে না, এটাকে আমি বলতে চাচ্ছি শুধুমাত্র সেই সমাধান করতে পারে। তাহলে আমার কি সেম জিনিস, শুধু আমার এখান থেকে এখানে যেতে হচ্ছে, তাই না? আমার নান বাট হি ক্যান সলভ ইট থেকে অনলি হি ক্যান সলভ ইটে যেতে হচ্ছে। তখন আমার এই বাক্যের পরে, এই যে নান বাট হি ক্যান সলভ ইট, এই বাক্যের পরে আমার দেয়া থাকবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধকের রূপান্তর, তা হচ্ছে অনলি হি ক্যান সলভ ইট। তাহলে আমরা রুলসটাতে বলতে পারি যে আমি এখানে এই চিহ্নটা দিয়েছিলাম, কেন দিয়েছিলাম কেউ খেয়াল করেছো? এই যে এই চিহ্নটার মানে হচ্ছে এই পাশ থেকেও তুমি এ পাশে যেতে পারবে, এ পাশ থেকেও তুমি এ পাশে আসতে পারবে। এটা হচ্ছে নান বাটের যদি কোনো বাক্য থাকে তাহলেও অনলি ব্যবহৃত হয়। নাথিং বাটের যদি কোনো বাক্য থাকে সেক্ষেত্রেও অনলি ব্যবহৃত হয়। দেখেছো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাওয়াটা কিন্তু তুলনামূলক সহজ, কারণ অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভে যাচ্ছিলাম, আমরা ব্যক্তির জন্য একটা জিনিস ব্যবহার করছিলাম, বস্তুর জন্য আরেকটা জিনিস ব্যবহার করছিলাম। এটা কিছুটা কঠিন হয়ে যায় আমাদের মুখস্থ রাখতে, কিন্তু নেগেটিভে কিন্তু সহজ। নেগেটিভে দেখো তোমরা, নাথিং বাটের থেকেও আমরা অনলিতে যাচ্ছি, নান বাটের থেকেও আমরা অনলিতে যাচ্ছি। আমার রুলটা হচ্ছে এই, শুধু এই অংশটুকু। সবাইকে বোঝাতে পেরেছি? দেখো আমি আবার বলি প্রথম থেকে বিষয়টা, যে ট্রান্সফরমেশনে আমরা প্রথমে দেখলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে রূপান্তর বা হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যে রূপান্তর। প্রথমে আমরা অনলি হি ক্যান সলভ ইট, একটি ব্যক্তি যে শুধুমাত্র এই কাজটি করতে পারে, ওই ব্যক্তি ছাড়া ওই কাজটি আর কেউ করতে পারে না। তখন আমরা রুলসটা কি জানলাম, যে ব্যক্তির পরে যদি ব্যক্তির কর্ম হয়, ব্যক্তি যদি সাবজেক্ট হয়, তাহলে অনলি নান বার দ্বারা রিপ্লেসড বা প্রতিস্থাপিত হবে। আর নাথিং বার যদি থাকে তাহলে কি হবে, অনলির পরে যদি কোনো বস্তু সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহৃত হয় বাক্যে, তাহলে ওই অনলির বদলে আমরা নাথিং বাট বা কোনো কিছুই নয় এমন একটি কথা ব্যবহার করতে পারবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো।